রাত ঠিক 12টা বাজলেই গ্রামের সব কুকুর একসাথে চিৎকার শুরু করত। আর আমার স্বামী তখন চুপচাপ ঘর থেকে বের হয়ে যেত। প্রথম প্রথম ভাবতাম হয়তো কোনো কাজ আছে, কিন্তু একদিন আমি দেখলাম সে হাতে একটা পুরনো লাল ব্যাগ নিয়ে বাঁশঝাড়ের দিকে হাঁটছে, আর তার পেছন পেছন যাচ্ছিল গ্রামের 3টা ছোট মেয়ে। আমার বুকটা কেঁপে উঠল। পরদিন সকালে মেয়েগুলোকে দেখলাম একদম স্বাভাবিক, বরং আগের চেয়ে বেশি হাসি খুশি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওদের চোখের নিচে কালো দাগ, আর মাথায় চুলগুলো অদ্ভুতভাবে ছোট করা। আর এই সব কিছু যে শুধু আমার চোখেই পড়ছে তা নয়, পুরো গ্রাম এসব নিয়ে নানা কথা বলছে। কেউ বলতো আমার স্বামী তাবিজ করে, আবার কেউ বলতো সে জিনের সাহায্য নেয়, আবার কেউ কেউ বলতো রাতের বেলা সে নাকি ছোট ছোট মেয়েদেরকে নিয়ে কোনো গোপন জায়গায় যায়। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু একটা ঘটনা আমার ভিতরটা কাঁপিয়ে দিল। একদিন দুপুরে আমার মেয়ে আঁকিঝুঁকি করছিল। হঠাৎ সে একটা ছবি এঁকে আমাকে বলল, মা, আমি বাড়িটাতে আব্বু রাতে যায়, আমি যে বাড়িটা এঁকেছি এই বাড়িটাতে। আমি ছবিটার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ছবিটা ছিল গ্রামের শেষ মাথায় সেই পুরনো ভাঙা জমিদার বাড়ি। এটা নিয়ে আমি যখন আমার ছোট্ট মেয়েটাকে প্রশ্ন করলাম, তুমি কিভাবে জানো, মেয়েটা অবাক দৃষ্টিতে বলল, কাল রাতে আমি সেটা স্বপ্ন দেখেছিলাম। আমি ভাবছিলাম এটা কি আসলেই সত্যি। লোকজনও বলে ওই বাড়িতে নাকি বহু বছর আগে একসাথে 7জন মানুষ মারা গিয়েছিল। তারপর থেকে সেখানে রাতে কেউ যায় না। আমার বুকের ভিতর ধক ধক শুরু করে গেল। আমি মেয়েকে জিজ্ঞেস করলাম, তুমি এটা কোথায় দেখেছো? মেয়ে খুব স্বাভাবিকভাবে বলল, আব্বু আমাকে একদিন দূর থেকে দেখিয়েছিল, কিন্তু বলেছে কাউকে বলতে না। সে তার স্বপ্নের কথাটাও বলল, এবং তার বাবাও তাকে একদিন দেখিয়েছে সেটাও বলল। একসাথে দুটোই তার হঠাৎ মাকে বলতে ইচ্ছে করলো। সেদিন থেকেই আমি সিদ্ধান্ত নিলাম, যাই হোক সত্যিটা আমাকে জানতেই হবে। পরের রাত আমি ইচ্ছে করেই ঘুমানোর অভিনয় করলাম। স্বামী ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তারপর আলমারি খুলে একটা পুরনো লাল ব্যাগ বের করলো। আমি চোখ আধ খোলা করে দেখলাম ব্যাগের ভেতরে কাঁচি, কয়েকটা ছোট বোতল আর একটা কালো কাপড়। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে বের হওয়ার কয়েক মিনিট পর আমি চুপচাপ বের হলাম। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার, শুধু দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। আমি দূর থেকে তাকে অনুসরণ করতে লাগলাম। হঠাৎ দেখলাম রাস্তার পাশে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। বয়স হয়তো 8, হয়তো বা 9। আমার স্বামী তার হাত ধরে হাঁটতে শুরু করলো। মেয়েটার মুখে কোনো ভয় নেই, বরং সে হাসছিল, খুব সুন্দরভাবে নিজে নিজেই হেঁটে যাচ্ছিল। আমার বুকের ভিতর কেমন জানি মোচড় দিয়ে উঠল। ওরা সোজা সেই জমিদার বাড়ির দিকে চলে গেল। আমি ভাঙা দেয়ালের আড়ালে লুকিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে আস্তে আস্তে মোমবাতির আলো দেখা যাচ্ছিল। তারপর আমি একটা শব্দ শুনলাম, কাঁচি দিয়ে চুল কাটার শব্দ। খচখচ খচখচ করে শব্দ হচ্ছিল। আমার শরীর কাঁপতে শুরু করলো। হঠাৎ একটা ছোট্ট মেয়ের কান্নার শব্দ ভেসে এলো। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। জানালার ফাঁক দিয়ে তাকালাম, আর যা দেখলাম সেটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ঘরের মাঝখানে একটা চেয়ারে বসে আছে ছোট্ট একটা মেয়ে। তার চারপাশে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অনেকগুলো চুল, আর দেয়ালের একপাশে ঝুলছে অসংখ্য মেয়েদের কাটা চুল। আমার স্বামী মাথা নিচু করে দাঁড়িয়ে, তার পাশে দাঁড়িয়েছিল গ্রামের মসজিদের ইমাম সাহেব। আমি ভয়ে জমে গেলাম। আমি আর হাঁটতে পারছিলাম না। হঠাৎ পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখলো। আমি ঘুরে তাকিয়ে চিৎকার করে উঠলাম, কারণ পিছনে দাঁড়িয়েছিল সেই মেয়েটা যে 3 মাস আগে নিখোঁজ হয়েছিল। আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না, কারণ পুরো গ্রাম জানতো মেয়েটা মারা গেছে। সে খুব আস্তে আস্তে বলল, চাচি, আপনি এখানে কেন? আমি কাঁপা গলায় বললাম, তুমি তুমি বেঁচে আছো? মেয়েটা তখন এমন একটা কথা বলল যেটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, আমাদের সবাইকে লুকিয়ে রাখা হয়েছে। কেন? আমি জিজ্ঞেস করলাম। সে চারপাশে তাকিয়ে ফিসফিস করে বলল, কারণ গ্রামের মানুষ সত্য জানলে আমাদের মেরে ফেলবে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। ঠিক তখনই ভিতর থেকে আমার স্বামীর গলা ভেসে এলো, শিলা, তুমি বাহিরে আছো জানি, ভিতরে চলে আসো। আমি থমকে গেলাম। সে বুঝলো কিভাবে আমি এখানে? আমি ধীরে ধীরে ভিতরে ঢুকলাম। ঘরে ঢুকেই দেখি এক কোণে 3টা ছোট মেয়ে ঘুমিয়ে আছে। তাদের সবার মাথা ন্যাড়া, আর টেবিলের উপর রাখা কয়েকটা মেডিকেল রিপোর্ট। আমি একটা রিপোর্ট হাতে নিয়ে দেখলাম সেখানে বড় করে লেখা ক্যান্সার পজিটিভ। আমার মাথা ঘুরে উঠল। স্বামী ধীরে ধীরে বলল, এই মেয়েগুলোর চিকিৎসার টাকা নেই, চুল বিদেশে বিক্রি করা হয়, আর সেই টাকা দিয়ে ওদের চিকিৎসা চলছে।
আমার চোখে পানি চলে এলো। কিন্তু ঠিক তখনই আমি আরেকটা জিনিস দেখলাম, টেবিলের নিচে একটা পুরনো ছবি। ছবিটা হাতে নিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ ছবিতে আমার স্বামীর পাশে দাঁড়িয়ে আছে একজন নারী, যাকে দেখতে হুবহু আমার স্বামীর মতো। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, এই মহিলা কে? স্বামী চুপ, কিছুই বলছে না। আমি আবার চিৎকার করে বললাম, বলো এই মহিলা কে? সে মাথা নিচু করে বলল, সে আমার প্রথম স্ত্রী। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কিন্তু সে তো মারা গেছে। স্বামী আস্তে করে বলল, না, সবাইকে তাই বলা হয়েছিল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই উপরের তলা থেকে কারোর হাঁটার শব্দ ভেসে এলো। ধূপ 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 করে কেউ হাঁটছে। আমরা সবাই চুপ হয়ে গেলাম। ইমাম সাহেব ফিসফিস করে বললেন, আজ আবার সে জেগে উঠেছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে? কেউ উত্তর দিল না। হঠাৎ উপরের তলা থেকে একটা নারীর কণ্ঠ ভেসে এলো, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমি ভয়ে স্বামীর হাত শক্ত করে ধরে ফেললাম। আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। উপর থেকে আবার সেই কণ্ঠটাই ভেসে এলো, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আমি ভয়ে স্বামীর হাত চেপে ধরলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম তার হাতও কাঁপছে, মানে সে নিজেও ভয় পাচ্ছে। আমি কাপা গলায় বললাম, উপরে কে আছে? স্বামী কোনো উত্তর দিল না, শুধু ইমাম সাহেবের দিকে তাকালো। ইমাম সাহেব ধীরে ধীরে বললেন, আজকে দরজা খুলে গেছে। আমার কিছুই বোঝা বাকি রইল না। আমি শুধু ভয় পাচ্ছিলাম, কিন্তু তখনও জানতাম না আসলেই কি হতে যাচ্ছে। এই রাত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে যাচ্ছে। হঠাৎ উপরের তলায় ভারী কিছু পড়ার শব্দ হলো, ধাম করে কিছু পড়লো। তারপর কারো ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামার শব্দ, ঠক 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 করে কেউ নামছে। পুরো ঘর নিস্তব্ধ, মোমবাতির আলো কাঁপছে। ঘরের কোণে ঘুমিয়ে থাকা ছোট্ট মেয়েগুলো হঠাৎ কাঁদতে শুরু করলো। আমি সিঁড়ির দিকে তাকিয়েছিলাম, আর তারপর আমি যাকে দেখলাম সেটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সাদা কাপড় পরা এক নারী ধীরে ধীরে নিচে নামছে। তার লম্বা চুল পুরো মুখ ঢেকে রেখেছে, আর তার বাম হাতটা অস্বাভাবিকভাবে বাঁকা। আমার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ আমি এই মহিলাকে আগেও দেখেছি। ঠিক একই চেহারা আমি সেই পুরনো ছবিতে দেখেছিলাম, স্বামীর প্রথম স্ত্রী। কিন্তু এটা কিভাবে সম্ভব? সবাই তো বলেছিল সে মারা গেছে। নারীটা নিচে নেমে থেমে গেল, তারপর আস্তে আস্তে মুখ থেকে চুল সরালো। আমি চিৎকার করে উঠলাম, কারণ তার মুখের অর্ধেকটা পুড়ে গিয়েছিল। সে সোজা আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার জায়গা নিয়েছো। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি পিছিয়ে যেতে লাগলাম। স্বামী হঠাৎ চিৎকার করে উঠল, না শিলা, ওর দিকে তাকিও না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। মহিলাটা আমার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে লাগলো, তারপর বলল, ও তোমাকে সত্যিটা বলেনি, তাই না? আমি কাপা গলায় বললাম, কি সত্যি? মহিলাটা ধীরে ধীরে বলল, এই বাড়িতে যে মেয়েরা আসে তাদের সবাই অসুস্থ না। আমার বুকের ভিতর ধপ করে উঠল। আমি স্বামীর দিকে তাকালাম, সে মাথা নিচু করে দাঁড়িয়ে। মানে? মহিলাটা এবার হেসে উঠল, একটা ভয়ঙ্কর রকম হাসি। তোমার স্বামী শুধু চুল বিক্রি করে না। আমার নিঃশ্বাস আটকে গেল। তাহলে? সে ফিসফিস করে বলল, ও মানুষ লুকিয়ে রাখে। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। মোমবাতিটাও নিভে গেল, পুরো ঘর অন্ধকার। আমি শুধু শুনতে পাচ্ছিলাম কারো কান্না, কারোর ফিসফিসানি, আর ছোট ছোট বাচ্চাদের শব্দ। হঠাৎ কেউ আমার হাত ধরে টান দিল। আমি চমকে উঠলাম, দেখি সেই নিখোঁজ মেয়েটা। সে কাঁদতে কাঁদতে বলল, চাচি আপনি এখান থেকে পালান, আজকে ওরা সবাই জেগে উঠবে। কারা? আমি জিজ্ঞেস করলাম। সে কাঁপতে কাঁপতে আঙ্গুল তুলে উপরের দিকে দেখালো। আমি তাকিয়ে দেখি দোতলার অন্ধকার বারান্দায় একসাথে কয়েকটা ছোট ছোট ছায়া দাঁড়িয়ে আছে। তাদের কারোর মাথায় চুল নেই, কারোর চোখ দেখা যাচ্ছে না, কেউ আবার দেয়ালে উল্টো হয়ে দাঁড়িয়ে। আমার মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। ঠিক তখনই আমার স্বামী হঠাৎ আমার হাত ধরে বলল, শিলা, যা দেখছো সব সত্যি না, তুমি আমার সাথে চলো। সে আমাকে টেনে একটা ছোট্ট ঘরের দিকে নিয়ে গেল। ঘরটা বাহিরে থেকে তালাবদ্ধ ছিল। তালা খুলতেই একটা পচা গন্ধ বের হলো। আমি নাক চেপে ভিতরে ঢুকলাম। তারপর যা দেখলাম, আমার পুরো পৃথিবী থমকে গেল। ঘরের দেয়াল জুড়ে ঝুলছে অসংখ্য ছবি, সব ছোট ছোট মেয়েদের ছবি। কারোর নিচে লেখা নিখোঁজ, কারোর নিচে লেখা মৃত, আর একদম মাঝখানে টাঙানো ছিল আমার নিজের মেয়ের ছবি। আমার হাত থেকে লণ্ঠন পড়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, আমার মেয়ের ছবি এখানে কেন? স্বামী কাঁদতে কাঁদতে বসে পড়ল। তারপর এমন একটা কথা বলল, যেটা শুনে মনে হলো আমার বুকটা ফেটে যাবে। সে বলল, কারণ পরের পালা তোমার মেয়ের। আমি যেন পাথর হয়ে গেলাম। মানে কি?
স্বামী কাঁদতে কাঁদতে বলল, তোমার মেয়ের শরীরেও সেই রোগ ধরা পড়েছে, আর এই বাড়িতে যারা আসে তাদের সবাইকে বাঁচানো যায় না। আমি পেছাতে লাগলাম, মাথার ভেতর সব কিছু ঘুরছে। ঠিক তখনই পিছন থেকে সেই পড়ে যাওয়া মহিলা ফিসফিস করে বলল, কিন্তু একটা উপায় এখনো আছে। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। সে অন্ধকারে দাঁড়িয়েছিল, তার চোখ দুটো অস্বাভাবিক লাল। সে বলল, একটা প্রাণের বদলে আরেকটা প্রাণ। গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।